হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিপারেশন উইথ এবিসি। প্রিপারেশন উইথ এবিসিতে তোমাদের স্বাগত জানাই। আমি অর্ধেন্দু। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট রেশিও এবং প্রপোর্শন। তাই এটা আমরা খুব ডেপথে আলোচনা করছি এবং এই চ্যাপ্টারের কনসেপ্ট তোমার বিভিন্ন চ্যাপ্টারের ক্ষেত্রে প্রয়োজন হয়। তাই খুব ভালোভাবে কিন্তু একেবারে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত রেশিও প্রপোর্শনের সমস্ত অ্যাঙ্গেল, সমস্ত টাইপের কোশ্চেন আমরা এখানে আলোচনা করব। আজকের ক্লাসটিতে আমরা 15টার মতো খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন আলোচনা করেছি, তাই পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো চলো সময় না নষ্ট করে চলে যাই আমরা আমাদের আজকের ক্লাসের প্রথম অঙ্কে। প্রথম অঙ্ক স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা খুব ক্লাসিক টাইপের একটা অঙ্ক। একটি পরিবারের আয় এবং ব্যয়ের অনুপাত দেওয়া রয়েছে। সেখানে আয় এবং ব্যয় দেওয়া রয়েছে। ওকে, এখানে আয় হচ্ছে 10, ব্যয় হচ্ছে তার থেকে কম হবে। ঠিক আছে, এটাই স্বাভাবিক, তবে কিছুটা সঞ্চয় হবে। তাহলে সংসারের খরচ অর্থাৎ এই ব্যয়, এটা কিন্তু দেওয়া রয়েছে। দেখো পক্ষান্তরে এটা দেওয়া রয়েছে 10,500 টাকা। ঠিক আছে, তাহলে বলছে পরিবারের সঞ্চয় কত। এবারে পরিবারের সঞ্চয় মানে কি? পরিবারের সঞ্চয় বলতে হচ্ছে ওই আয় এবং ব্যয়ের যেটা ডিফারেন্স। তো এই যে ডিফারেন্সটা আছে, এটা রেশিওগতভাবে আমরা যদি দেখি তাহলে এটা দেখছি 3 আসছে। এবার একটা জিনিস লক্ষ্য করো, ব্যয় 7 রেশিও সেটা সমান 10,500 টাকা। অর্থাৎ এটার কত গুণ হচ্ছে? 7 15 হচ্ছে 105, আর দুটো শূন্যর জন্য দুটো শূন্য, 1500 গুণ হচ্ছে 10,500। তাহলে সঞ্চয়ের ক্ষেত্রেও নিশ্চয়ই এই 1500 গুণ হবে, অর্থাৎ 3 রেশিওর সাথেও 1500 গুণ হবে। তাহলে এই দুটোতে যখন আমরা গুণ করব তখন আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের সঞ্চয়, এবং এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 4,500। বুঝতে পারলে? চলে আসছি পরের অঙ্কে। পরের অঙ্ক দেখো, এ বি এর মাসিক আয়ের অনুপাত দেওয়া রয়েছে। তাহলে এখানে দুটো ক্যারেক্টার রয়েছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এবারে কি আছে? মাসিক আয় দেওয়া রয়েছে, সেটা কত? সেটা হচ্ছে 9:8 রেশিওতে। ঠিক আছে, এবারে ব্যয়ের রেশিওটা দেওয়া রয়েছে, সেটা হচ্ছে 8:7 রেশিওতে। ঠিক আছে, তাহলে এখানে একটা বিষয় লক্ষ্য করো যে যে কোনো একটা ক্যারেক্টারের ক্ষেত্রে অর্থাৎ এ বা বি এর ক্ষেত্রে এদের যেটা ডিফারেন্স, অর্থাৎ আয় থেকে ব্যয় যদি আমি বিয়োগ করি তাহলে কি পাবো? সঞ্চয় পাবো। সেটা হচ্ছে এখানে 1 রেশিও। আবার আমরা যখন বি এর ক্ষেত্রে দেখছি তখনও দেখো পাচ্ছি 1 রেশিও। দুটো ক্ষেত্রে কিন্তু রেশিওটা সমান 1 রেশিও। এবং বলেছে প্রশ্নে এখানে যে ওরা যদি প্রত্যেকে 500 টাকা জমায়, ঠিক আছে? তার মানে প্রত্যেকের সঞ্চয়টাও বলা আছে 1। তাহলে 1 রেশিও এটা ইকুইভ্যালেন্ট হচ্ছে 500 টাকার সমান হচ্ছে, তাই তো? তাহলে আমাদের এখানে কি বলেছে? এ এর মাসিক আয় কত? তাহলে এ এর মাসিক আয় হচ্ছে এই 9 রেশিওটা। তাহলে 9 রেশিও আমাদেরকে কি দেবে? 9 রেশিও আমাদেরকে দিবে টোটাল তার মাসিক আয়। অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 4,500 টাকা। ঠিক আছে? চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ, এখানে এ এবং বি এর মাসিক আয় দেওয়া রয়েছে। আগের কোশ্চেনের মতোই এখানে এ এবং বি দুটো ক্যারেক্টার রয়েছে যাদের আয় দেওয়া রয়েছে। ঠিক আছে, আয়টা কত কত রেশিওতে? না 5:8। আর ব্যয় দেওয়া রয়েছে সেটা হচ্ছে 3:7। ওকে, তাহলে এখানে আগের কোশ্চেনের সাথে যদি আমরা কোরিলেট করি তাহলে এদের যেটা ডিফারেন্স সেটাই তো হচ্ছে সঞ্চয়। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা দেখো হচ্ছে 5 আর 3 এর ডিফারেন্স বলতে এখানে পাচ্ছি 2 আর এখানে পাচ্ছি 1। কিন্তু এখানে প্রশ্নে দেওয়া রয়েছে প্রত্যেকে 1,000 টাকা সঞ্চয় করে। তাহলে এখানে হচ্ছে 2 রেশিও, এখানে হচ্ছে 1 রেশিও। তাহলে এটা সমান নেই, এবং সেইভাবে দেখতে গেলে এটা কিন্তু আমাদের কোশ্চেনের সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। তাহলে এখানে আমাদেরকে একটা ট্রিক ইউজ করতে হবে, যেটার মাধ্যমে আমরা খুব সহজে কিন্তু এই ডিফারেন্সটাকে সমান করতে পারবো। তাহলে সেই ট্রিকটা কি? না এখানে দেখো খুব ভালোভাবে লক্ষ্য করে দেখো, এই যে 5 এবং 8 এদের যেটা ডিফারেন্স এটা হচ্ছে 3। আবার 3 আর 7 এর যেটা ডিফারেন্স এটা হচ্ছে 4। তাহলে আমরা এই ডিফারেন্সটাকে সমান করার জন্য এখানে আমরা গুণ করব 4 দিয়ে, আর এখানে আমরা গুণ করব 3 দিয়ে। এর ফলে আমরা যে ফলাফলটা পাচ্ছি সেটা কত পাচ্ছি? এখানে 5 এর সাথে গুণ হয়ে 20, এটা 8 এর সাথে গুণ হয়ে 32, আবার এটা 3 এর সাথে এই 3 টা গুণ হয়ে 9, আর এটার ক্ষেত্রে হচ্ছে 21। এর ফলস্বরূপ একটা কিন্তু পরিবর্তন আমরা লক্ষ্য করব। কিরকম পরিবর্তন দেখো? এখানে এবার যে আমরা আয় এবং ব্যয়ের
ডিফারেন্স পাবো অর্থাৎ আমাদের সঞ্চয় সেটা দেখো এখানেও হচ্ছে 11, আবার এখানেও 32 আর 21 এর ডিফারেন্স সেটাও কিন্তু 11। তাহলে এই যে 11 রেশিও, এই 11 রেশিও ইকুইভ্যালেন্ট হচ্ছে তোমার এই 1100 টাকা। তাই তো? তার মানে আমাদের এখানে কি বলেছে? এর বাৎসরিক আয়। তাহলে এর মাসিক আয় যেটা সেটা এখানে 20 পাচ্ছি। তাহলে 20 রেশিও সমান কত হবে? 11 রেশিও 1100 টাকা হলে 20 রেশিও হচ্ছে 2000 টাকা। সিম্পল। তাহলে 12 মাসের ক্ষেত্রে বা 1 বছরের ক্ষেত্রে এটা কত হবে? 12 মাসের ক্ষেত্রে এটা হয়ে যাবে ইনটু 12, মানে 12 2000 হচ্ছে 24,000 টোটাল অ্যান্সারটা আসছে। না, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে খুব সহজভাবে কিন্তু এইভাবে আমরা অ্যান্সারটা বের করতে পারি। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখতে পাচ্ছ, দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে। এটা সংখ্যা থেকে যদিও কোশ্চেন, কিন্তু কনসেপ্টটা একই রকমের। এখানে দুটো সংখ্যা, ফার্স্ট সংখ্যা ধরলাম আর সেকেন্ড সংখ্যা ধরলাম। তাহলে ফার্স্ট সংখ্যা হচ্ছে তাদের রেশিওটা দেওয়া রয়েছে 5:7, তাই তো? এবারে ইফ এবার যদি উভয় সংখ্যা থেকে 15 বিয়োগ করা হয়, তাহলে প্রত্যেকটা সংখ্যা থেকে 15 বিয়োগ করা হচ্ছে, তখন কি পাওয়া যাচ্ছে? অনুপাতটা পাওয়া যাচ্ছে 2:3। ঠিক আছে? অর্থাৎ একই সংখ্যা বিয়োগ করে। তো এখানে দেখো ডিফারেন্সটা কত আছে? 3, আর এখানে আছে 4। মানে আগের কোশ্চেনের মতোই একই রকমের সমস্যা তৈরি হচ্ছে। তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে? এটাকে সমান করার জন্য এদের ডিফারেন্সটা দেখব কত? এটা আছে দেখো 2। আবার এদের যে ডিফারেন্সটা আছে সেটা কত আছে? 1। তাহলে একে আমরা কি করব? 1 দিয়ে গুণ করব, একে আমরা 2 দিয়ে গুণ করব। তাই তো? এই গুণ করলেই আমরা কি ফলাফল পাচ্ছি দেখো? এখানে পেয়ে যাচ্ছি 5, এখানে পাচ্ছি 7, এখানে পাচ্ছি 4, এখানে পাচ্ছি 6। অর্থাৎ দুটোর যেটা ডিফারেন্সটা এবার যেটা পাচ্ছি সেটা দেখো এখানেও হচ্ছে 1, আবার এখানেও হচ্ছে 1। তাহলে এই 1 সংখ্যাটিকেই বিয়োগ করা হয়েছিল। অর্থাৎ আমরা যদি সংখ্যা ধরে নিই 5, তাহলে তার থেকে 1 বিয়োগ করেছিল বলেই পাওয়া গেছে 4। ঠিক তেমনিভাবে 7 থেকে বিয়োগ করা হয়েছে 1, তাহলে পাওয়া গেছে 6। তাহলে এটা কিন্তু রেশিও। তাহলে এই 1 রেশিও মানেই হচ্ছে তোমার 15, যেটা অ্যাকচুয়ালি আমাদের বিয়োগ করা হয়েছে কোশ্চেনে। ঠিক আছে? তাহলে আমাদের কি জানতে চেয়েছে? জানতে চেয়েছে যে সংখ্যা দুটির তোমার যোগফল। তাহলে যোগফল বলতে হচ্ছে আমরা রেশিওগুলোর যোগফল নেব। 7 আর 5 হচ্ছে 12। তার মানে 12 রেশিওর যেটা আমরা ফলাফল পাবো সেটাই হচ্ছে উত্তর। তো 12 কে 15 দিয়ে গুণ করলে হয় 180। অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি এর পরের কোশ্চেনটা দেখো। পরের কোশ্চেনে হচ্ছে পবন এবং সুনীলের মাসিক আয়ের অনুপাত। ঠিক আছে? তাহলে দুজন ব্যক্তি রয়েছে। একজন হচ্ছে পবন, প দিয়ে লিখছি, আর সুনীল দন্তস দিয়ে লিখছি। ঠিক আছে? এদের মাসিক আয়ের অনুপাত। তাহলে আয়ের অনুপাত আমরা বার করতে চাইছি। আয়ের অনুপাত আমাদেরকে প্রোভাইড করা রয়েছে। সেটা হচ্ছে 4:3। তাই তো? এতটা প্রোভাইড করা রয়েছে। আর কি প্রোভাইড করা রয়েছে? তাদের মাসিক ব্যয়ের অনুপাত। ব্যয়ের অনুপাতটাও দেখো প্রোভাইড করা আছে। সেটা কত? 3 আর 2। ওকে? তাহলে পবন ও সুনীল যদি মাসে এত টাকা এবং এত টাকা সঞ্চয় করেন, তবে তাদের মাসিক আয়ের যোগফল কত? ঠিক আছে? এই কোশ্চেনটা খুব ভালোভাবে লক্ষ্য করে দেখো। এখানে আয় এবং ব্যয়ের যে ডিফারেন্স বা সঞ্চয় যেটা সেটা রেশিওর ক্ষেত্রে আমরা যদি নিই, তাহলে এখানে পাচ্ছি 1, আবার এখানেও পাচ্ছি দেখো 1। তাহলে প্রশ্ন যদি সিম্পলি হতো, তাহলে এখানে কি হতো? এখানে এই অ্যামাউন্টগুলো কিন্তু একই অ্যামাউন্ট থাকার কথা ছিল। যেটা আমরা আজকের প্রথম কোশ্চেনে পেয়েছি। ওকে? কিন্তু এখানে দেখো যে অ্যামাউন্টগুলো তাদের সঞ্চয় হচ্ছে সেটা কিন্তু ডিফারেন্স দেওয়া রয়েছে একটা। দুটোর ভেতরে একটা ডিফারেন্ট ভ্যালু আছে। একটা আছে 4000, একটা আছে 6000। ঠিক আছে? তাহলে এখানে আমাদেরকে এটা সামঞ্জস্যপূর্ণ করার জন্য কি করতে হবে? না, ট্রায়াল এরর মেথডের সাহায্য নিতে হবে। অর্থাৎ আমাদেরকে ট্রাই করে দেখতে হবে যে কি সংখ্যা গুণ করলে তাদের ডিফারেন্সটা এই 4000 এবং 6000 বা 2:3 এই রেশিওতে পাই। এখানে এদের ভেতরে যে রেশিওটা সেটা দেওয়া রয়েছে 2:3। তাই তো? তাহলে এখানে আমরা যদি একটু ট্রাই করে দেখি কয়েকটা নাম্বার, তাহলে দেখা যাচ্ছে যে একে যদি আমরা 5 দিয়ে গুণ করি আর একে যদি আমরা 6 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু আমাদের সমস্যাটা মিটে যাচ্ছে। কেননা এর ভ্যালুটা গুণ করলে আসছে 20, আর এর ভ্যালুটা আসছে কত? 15। ঠিক একই রকমভাবে এর যেটা ভ্যালু আসছে সেটা আসছে 18, আর এর যেটা ভ্যালু আসছে সেটা আসছে 12। তাহলে এখন আমাদের কোন জায়গায় দাঁড়াচ্ছে?
না, এদের যেটা ডিফারেন্স সেটা হচ্ছে সঞ্চয়, সেটা হচ্ছে 2 রেশিও। আবার এদের যেটা ডিফারেন্স সেটা হচ্ছে 3 রেশিও। অর্থাৎ আমাদের এই 4000 এবং 6000 এই রেশিওতে কিন্তু চলে এসছে অলরেডি। তাদের এটা হচ্ছে সঞ্চয়টা। তাই তো? বুঝতে পারলে? তাহলে এই যে আমরা যদি একজনের নিই, ধরো পবনের নিলাম, তাহলে এই 2 রেশিও সমান দেওয়া আছে, আমরা পাচ্ছি 4000। তাই তো? তাহলে আমাদের প্রশ্নে কি বলেছে? তাদের মাসিক আয়ের যোগফল কত? অর্থাৎ এই টোটালটা বলেছে 35, এই 20 এবং এই 15। তাহলে 15 20 হচ্ছে 35। তাহলে 35 মানে 2 রেশিও 4000 হলে 1 রেশিও হচ্ছে 2000। তাহলে 35 রেশিও মানে হচ্ছে 70,000। তাই তো? অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখতে পাচ্ছ, এখানে দেওয়া রয়েছে এ ও বি এর মাসিক আয় যথাক্রমে 12,000 এবং 8,000। তাদের মাসিক ব্যয়ের অনুপাত 5:3। ঠিক আছে? যদি তারা প্রতি মাসে একই পরিমাণ সঞ্চয় করে, তবে তাদের প্রত্যেকের প্রতি মাসে কত পরিমাণ অর্থ সঞ্চয় করে? ঠিক আছে? একই পরিমাণ সঞ্চয় করে, তাহলে কত টাকা সঞ্চয় করে? তাহলে এখানে আয়ের কিন্তু অ্যামাউন্টটা দেখো দেওয়া রয়েছে। তাহলে আমরা সেটাকে এ এবং বি এর ক্ষেত্রে আয়ের রেশিওটা আমরা দেখব। কত, কত পাচ্ছি? 12,000, 8,000। খুব সহজে 4,000 দিয়ে ভাগ করলে এটা পাচ্ছি 3, 2। তাই তো? 3, 2 পাচ্ছি। আর ব্যয়টা আমরা কি, কি পাচ্ছি? ব্যয়টা পাচ্ছি দেখো 5:3 দেওয়া রয়েছে। এটা দেওয়া রয়েছে প্রোভাইডেড। ঠিক আছে? তাহলে এখানে কি বলছে? তারা প্রতি মাসে একই পরিমাণ সঞ্চয় করে। সঞ্চয় করলেও এদের যেহেতু তোমার দেখো আয় ব্যয়ের ভিতরে কিন্তু ডিফারেন্স করা যাচ্ছে না, কারণ এখানে আয়টা কম দাঁড়াচ্ছে। তো আমরা সেই আমাদের যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি আমরা অ্যাপ্লাই করব। তো এক্ষেত্রে 3 আর 2 এর ডিফারেন্সটা হচ্ছে 1 এবং এদের যেটা ডিফারেন্সটা সেটা হচ্ছে 2। তাহলে একে আমরা 2 দিয়ে গুণ করব আর একে আমরা 1 দিয়ে গুণ করব। ফলস্বরূপ আমরা যেটা পাবো সেটা কত, কত পাবো? না, এখানে পাচ্ছি দেখো 6, এটা পাচ্ছি 4, এটা পাচ্ছি 5, এটা পাচ্ছি 3। অর্থাৎ এদের যে ডিফারেন্স 6 আর 5 এর ডিফারেন্স 1 হয়, আবার 4 আর 3 এর ডিফারেন্স হচ্ছে 1। তাই তো? তাহলে আমাদের এই যে ডিফারেন্সটা সেটাকে যদি বের করতে হয়, তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে এই 6 রেশিও, এই 6 রেশিও মানেই হচ্ছে তোমার 12,000 টাকা, এটা দেওয়াই রয়েছে। তাহলে 1 রেশিও সমান হচ্ছে তোমার 2,000 টাকা। তাই তো? 1 রেশিও মানে হচ্ছে 2,000 টাকা। তাহলে এখানে প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে দেখো, প্রত্যেকে প্রতি মাসে কত পরিমাণ সঞ্চয় করবে? সেটা প্রত্যেকের ক্ষেত্রেই হচ্ছে একই এবং সেটা হচ্ছে 1। তাহলে প্রত্যেকে এই 2,000 টাকায় কিন্তু সঞ্চয় করতে পারবে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ৫১ টাকা এম, এন ও ও এর মধ্যে ভাগ করা হলো, যাতে কি হয়? না, এম আর এন এর যেটা এম হচ্ছে এন এর 8 এর 11। অর্থাৎ এম বাই এন করলে আমরা পাচ্ছি 8 এর 11। একই রকমভাবে দেখো দেওয়া রয়েছে যে ও এম এর 7 এর 6 অংশ পায়। ও এম এর, ঠিক আছে, 7 এর 6 অংশ পায়। এম এর 7 এর 6 মানে এম ইন্টু 7 এর 6। তাহলে সেই এমটাকে আমরা তলায় নিয়ে চলে আসছি এইভাবে। ওকে? এইভাবে আমরা কিন্তু পাচ্ছি। বুঝতে পারলে? তাহলে এটাকে আমরা যদি এইভাবে লিখি যে ও এম এন, ঠিক আছে? ও এম এন কেন লিখলাম? না, এখানে দেখো এম এন এর রেশিও দেওয়া রয়েছে। এটা প্রোভাইড আছে আমাদের। সেটা হচ্ছে 8, 11। তাই তো? আবার ও এম এর রেশিও দেওয়া রয়েছে। সেটা হচ্ছে 7, 6। তাহলে এটা আমরা O:M:N পাওয়ার জন্য কি করব? না, এখানে 8 বসাবো এবং এখানে বসাবো 6। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি ওভারঅল? এবার আমরা দেখো প্রত্যেকের থেকে কিন্তু কি পাচ্ছি কমন? কমন পাচ্ছি 2। তাহলে 2 কমন নিলে এখানে পাচ্ছি 28। এখান থেকেও 2 বাদ গেল। মানে 3 8 24, এখান থেকে 33। তাই তো? এই রেশিওটা আমরা পাচ্ছি টোটাল। এবারে কি বলেছে? যে এন এর ভাগ কত পাবে? অর্থাৎ টোটাল যে ৫১০০ টাকা রয়েছে, সেই ৫১০০ টাকার ভেতরে কত পাবে? তাহলে এই ৫১০০ ইন্টু টোটালটা হচ্ছে এই ৩ টের যোগফল। ৩ টের যোগফল হচ্ছে 85। এবারে কারটা জানতে চাওয়া হয়েছে? এন এর, অর্থাৎ ৩৩। তাই তো? এবার দেখো আমরা ১৭ দিয়ে কাটছি। তাহলে এটা হচ্ছে
300, এটা হচ্ছে 5, তাই তো? এবারে এটা আবার কাটছে, এটা হচ্ছে দেখো 60, তাহলে এই দুটোর গুণফল যেটা পাচ্ছি এটা হচ্ছে 1980। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এগুলো সিম্পল কোশ্চেন। এখানে তোমার রেশিও, ইকুইভ্যালেন্ট রেশিও তুমি বার করতে পারছো কিনা সেই টেস্টিংটা করা হচ্ছে এই কোশ্চেনটার ভেতরে, ঠিক আছে? চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ স্ক্রিনে, রাহুল তার আয়ের কিছু অংশ ব্যয় করে এবং বাকি অংশ সঞ্চয় করে। তার ব্যয় এবং সঞ্চয়ের অনুপাত, ঠিক আছে? তাহলে রাহুলের ক্ষেত্রে ব্যয় এবং সঞ্চয়, এই যে দুটোর অনুপাত সেটা দেখো দেওয়া রয়েছে 6 আর 1, তাই তো? তাহলে তার আয় কি ছিল? আয় হচ্ছে নিশ্চয়ই এই দুটোর যোগফল, অর্থাৎ 7। কারণ আমরা জানি আয় মাইনাস ব্যয় ইজ ইকুয়াল টু সঞ্চয়, তাই তো? এবারে কি বলছে, তার ব্যয় ও সঞ্চয়ের অনুপাতটা তো আমরা পেয়ে গেলাম। রাহুলের আয় যদি 42,000 টাকা হয়, অর্থাৎ এই যে 7 রেশিও যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা সমান দেওয়া আছে 42,000 টাকা, ঠিক আছে? তাহলে তার খরচ কত? অর্থাৎ ব্যয়টা বের করতে বলেছে। তাহলে এটা হচ্ছে দেখো 6,000 গুণ, তাহলে এর ক্ষেত্রেও হবে 6,000 গুণ। মানে এই প্রশ্নের যেটা আমরা সঠিক উত্তর পাবো সেটা হচ্ছে অপশন ডি, 36,000। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ স্ক্রিনে। এখানে কি বলেছে, এ এবং বি মাসিক বেতনের অনুপাত হচ্ছে এদের, এ এবং বি এর যেটা মাসিক বেতনের অনুপাত সেটা হচ্ছে 9:10, তাই তো? এরপরে কি হচ্ছে, দুজনেরই প্রতি যদি মাসে 6,000 টাকা বেতন বৃদ্ধি হয় তাহলে নতুন বেতন দাঁড়ায় এত। তাহলে এটা হচ্ছে ওল্ড বেতন ছিল এই রেশিওতে। নিউ বেতন কত হয়েছে না, সেটা হয়েছে 21 থেকে 23, ঠিক আছে? তাহলে প্রত্যেকের সমান বেড়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এর হচ্ছে 12 বেড়েছে, এর ক্ষেত্রে 13 বেড়েছে। এটাকে সমান করার টেকনিক তো তোমরা অলরেডি শিখে গেছো। এটার ডিফারেন্সটা হচ্ছে 1, এর ডিফারেন্সটা হচ্ছে 2। তাহলে একে 2 দিয়ে গুণ করো আর একে 1 দিয়ে গুণ করো। ফলস্বরূপ কি পাচ্ছ, এটা হচ্ছে 18, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 21, এটা হচ্ছে 23। তাহলে ডিফারেন্স কত পাচ্ছি? 3, আর এটাও পাচ্ছি দেখো 3। অর্থাৎ এই 3 রেশিও যেটা বেতন বৃদ্ধি পেয়েছে সেটা সমান দেওয়া আছে 6,000 টাকা, ঠিক আছে? সেটা সমান দেওয়া আছে 6,000 টাকা। তাহলে এই 1 রেশিও মানে হচ্ছে 2,000 টাকা, ঠিক আছে? এবারে কি বলেছে, এর মাসিক নূতন মাসিক বেতন, অর্থাৎ এই 21 রেশিওটা জানতে চাইছে। তাহলে 21 রেশিও মানে হচ্ছে 42,000 টাকা, তাই তো? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 42,000 টাকা। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন হচ্ছে, এ এবং বি এর মাসিক আয় যথাক্রমে 12,000 টাকা এবং 15,000 টাকা। এর মাসিক ব্যয় দেওয়া রয়েছে 8,000 টাকা। তাহলে এখানে আমাদের প্রথম থেকে দেখতে হবে যে এ এবং বি দুটো ক্যারেক্টার রয়েছে যাদের মাসিক আয় দেওয়া রয়েছে 12,000, এর ক্ষেত্রে হচ্ছে 12,000 টাকা, আর এর ক্ষেত্রে হচ্ছে সেটাই 15,000 টাকা। এটা আমরা কি দেওয়া রয়েছে আমাদেরকে? আয় দেওয়া রয়েছে। এরপরে কি হচ্ছে যে মান্থলি এক্সপেন্ডিচার এর সেটা হচ্ছে 8,000 টাকা। এটা হচ্ছে আয়ের যেটা, সরি, এর যেটা ব্যয় 8,000 টাকা। এ বি এর মাসিক ব্যয়ের অনুপাত হচ্ছে 2:3, এবং এখানে বলে দেওয়া রয়েছে এদের যেটা ব্যয়ের অনুপাত সেটা হচ্ছে 2:3। তাহলে এটা যদি এই 2 রেশিও 8,000 হয় তাহলে 3 রেশিও হচ্ছে, সিম্পলি বলা যাবে এটা হচ্ছে 12,000 টাকা। তাহলে তাদের মাসিক সঞ্চয়ের পরিমাণ কত? তাহলে এর ক্ষেত্রে সঞ্চয় কি হবে? আয় থেকে ব্যয় বিয়োগ করলাম মানে হচ্ছে 4,000। আবার এর ক্ষেত্রে আয় থেকে ব্যয় বিয়োগ করলাম 3,000। তাহলে এই দুটোর যোগফলই হচ্ছে টোটাল তাদের যেটা সঞ্চয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর পাওয়া যাচ্ছে 7,000 টাকা। বুঝতে পারলে? চলে আসছি পরবর্তী কোশ্চেনে। এ এবং বি এর আয়ের অনুপাত দেওয়া রয়েছে, মানে দুটো ক্যারেক্টার এ এবং বি পাচ্ছি, যাদের ইনকামের অনুপাতটা দেখো দেওয়া রয়েছে সেটা হচ্ছে 5:3, 5:3, এবং যেটা এক্সপেন্স সেটা দেওয়া রয়েছে, ব্যয়ের যে অনুপাত সেটা হচ্ছে সিম্পলি দেখা যাচ্ছে 9, আর এটা হচ্ছে 9, আর এটা হচ্ছে তোমার 5। ওকে?
এবার কি বলেছে, যদি এর আয় বি এর ব্যয়ের দ্বিগুণ হয়, বি এর যেটা ব্যয় তার দ্বিগুণ যদি হয়, তার মানে এখানে এদের ভেতরে একটা সম্পর্ক রয়েছে। তাহলে এটা যদি 5 হয় তাহলে এটাকে 10 হতে হবে। তাহলে এটা যদি 10 হয় তাহলে এটাকে 6 হতে হবে। তার মানে কি এর সাথে 2 গুণ করতে হবে ওভারঅল। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? 10 পাবো, এটা পাচ্ছি 6। এবার দেখো এর দ্বিগুণ হচ্ছে এইটা। ঠিক আছে? তাহলে এই ইকুয়েশনটা আমাদের পৌঁছালো এতক্ষণে। এবার কি বলেছে যে যদি অ্যা এবার বলেছে A এবং B এর সঞ্চয়ের অনুপাত কত? তাহলে সঞ্চয়ের অনুপাত আমরা দেখতে পাচ্ছি এখানে এদের ভেতরের যে ডিফারেন্সটা, অর্থাৎ A এর ক্ষেত্রে ইনকাম এক্সপেন্সেস সেটা হচ্ছে 1, আবার এটার ক্ষেত্রেও হচ্ছে 6 থেকে 5 সেটাও 1। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হচ্ছে সেটা হচ্ছে অপশন বি 1:1। ঠিক আছে? চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনটা একটু আলাদা টাইপের কোশ্চেন। এটা কিন্তু খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে। এখানে ৬ টা চলরাশি রয়েছে। ঠিক আছে? চলরাশি মানে যেগুলো ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট সংখ্যা। তো এখানে কতগুলো সম্পর্ক দেওয়া রয়েছে সেই সম্পর্কগুলো তোমাকে আগে বুঝতে হবে। তাহলে A, B, C, D, E, F। ওকে? এবারে A হচ্ছে B এর বর্গমূল। না ভ্যারি করছে B এর বর্গমূলের সাথে। অর্থাৎ এইভাবে ভ্যারি করছে। ঠিক আছে? তো এইভাবে যখন আমরা ভ্যারি করছে তখন একটা কনস্ট্যান্ট সবসময় চলে আসছে। যাই হোক আমরা সেই কনস্ট্যান্টটাকে না ইউজ করে সরাসরি আমরা উত্তরের দিকে এগোচ্ছি। এরপরে দেখো B এর ক্ষেত্রে B এর সাথে C এর সম্পর্কটা কি? না B C এর ঘনমূল হিসাবে, অর্থাৎ এইভাবে পরিবর্তিত হচ্ছে। আবার C এর ক্ষেত্রে এটা কিভাবে পরিবর্তিত হচ্ছে? না C D এর চতুর্থ মূল হিসাবে, অর্থাৎ D 1/4 এইভাবে। এবারে D E এর বর্গ, D E এর বর্গ হিসাবে পরিবর্তিত হচ্ছে। আবার E F এর ঘন হিসাবে পরিবর্তিত হচ্ছে। ঠিক আছে? তাহলে এখান থেকে তোমাকে সম্পর্কটা দেখে যেতে হবে ক্রমে ওপরের দিকে। তাহলে E যদি F এর বর্গ কিউব হিসাবে রূপান্তরিত হয় বা উম পরিবর্তিত হয়, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি D এই F এর সাথে ষড়ঘাত হিসাবে পরিবর্তিত হবে। ঠিক আছে? বুঝতে পারলে কিভাবে এলো? এখানে E এর স্কয়ার করলাম এবং E হচ্ছে F এর কিউব, তার মানে হচ্ছে F এর 6। ওকে? তাহলে এখানে কি পাচ্ছি? হ্যাঁ? C, ওকে? C এখানে যেহেতু D টু দি পাওয়ার 1/4 বলেছে, তার মানে এই যে F রয়েছে তার যেটা ঘাত রয়েছে, এটাকে ঘাত বা পাওয়ার বলে, সেটার বাই 4 হয়ে যাবে। তাহলে এখান থেকে কি পাচ্ছি? না C ভ্যারিজেস F টু দি পাওয়ার 3/2, কাটাকুটি করলে 3/2 আসছে। তাই তো? তাহলে এটা পেলাম। এরপরে তার উপরের ধাপে কি পাচ্ছি? না B ভ্যারিজেস 3/2 ইন্টু 1/3 মানে F টু দি পাওয়ার 1/2 পাচ্ছি। আর সর্বশেষ এর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? এর ক্ষেত্রে পাচ্ছি এই যে F 1/2 তার আবার 1/2 মানে F 1/4 এইভাবে পাচ্ছি। এবারে বলেছে আল্টিমেট যেটা হচ্ছে A F এর n ঘাত হিসাবে পরিবর্তিত হচ্ছে। কিন্তু এখানে আমরা পাচ্ছি A F এর 1/4 ঘাত হিসাবে পরিবর্তিত হচ্ছে। তাহলে n ইজ ইকুয়াল টু হচ্ছে 1/4, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে? এই ধরনের কোশ্চেন কিন্তু তোমরা পেতে পারো। তাই খুব ভালোভাবে এই ধরনের কোশ্চেনগুলোকে পরপর লক্ষ্য করবে এবং এখানে যদি একটা ভুল হয়ে যায় তাহলে কিন্তু পুরো ইকুয়েশনটা ভুল হয়ে তোমাকে ভুল রেজাল্ট দেবে। এটা কিন্তু সঠিক তখনই দেবে যদি তোমার এগুলো সব ঠিকঠাক থাকে। বুঝতে পারলে? চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন একটু বোঝার আছে। এখানে ৩ জন ব্যক্তি রয়েছে। অজয়, তারপরে হচ্ছে অঙ্কিত, তারপরে হচ্ছে রমন। ওকে? এবারে কি হয়েছে? তাদের যেটা বেতন, সেই বেতনের অনুপাতটা দেখো এখানে দেওয়া রয়েছে 3:5:7। ঠিক আছে? এবারে কি হচ্ছে? এই অজয় এবং অঙ্কিত তারা তাদের যেটা
বেতন, সেই বেতন থেকে 25% ক্যান্টিনের খরচ হিসাবে মানে অলরেডি দিয়ে দিচ্ছে, তারপরে ২,০০০ টাকা পাচ্ছে। তাহলে এই 24 করার জন্য আমরা খুব সহজভাবে এটাকে যাতে ক্যালকুলেশন করতে পারি, তাহলে এটাকে আমরা কি করব? ৪ দিয়ে গুণ করে নেব। ৪ দিয়ে গুণ করলে এটা পাচ্ছি ১২, এটা পাচ্ছি ২০ এবং এটা পাচ্ছি ২৮। তাই তো? বুঝতে পারলে? এরপরে আমাদের কি হলো? টোটাল যেটা অজয় এবং অঙ্কিতের টোটাল যেটা অংশটা, সেটা হচ্ছে তোমার ৩২। তাই তো? এই দুটোতে আমরা যদি যোগ করি তাহলে হচ্ছে ৩২। এবারে ৩২ এর 25% মানে হচ্ছে ৩২ এর ৪ ভাগের ১ ভাগ। সেটা হচ্ছে ৮। তাহলে সেই ৮ টা খরচ হচ্ছে তোমার কি হিসাবে? ক্যান্টিনের খরচ হিসাবে। ক্যান্টিনের খরচ হিসাবে ৮ রেশিওটা বাদ যাচ্ছে। তাহলে এখানে যেটা পড়ে থাকছে সেটাই হচ্ছে ২৪ রেশিও ৩২ থেকে ৮ গেলে এই ২৪ রেশিও ইকুইভ্যালেন্ট হচ্ছে ৳২,০০০ র। বুঝতে পারলে? ২৪ রেশিও ইকুইভ্যালেন্ট হচ্ছে ৳২,০০০। তাহলে বলছে ক্যান্টিনের খাবার যদি না খায় তাহলে রমন কত টাকা পাবে? ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অ্যামাউন্টের সাথে রেশিওর সম্পর্ক। তাহলে রমনের ক্ষেত্রে এটা হচ্ছে ২৮। তার মানে আমরা যদি এই ২৮ টা বার করতে পারি তাহলেই কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে ২৮ টা বার করার জন্য কি করব? এখানে দেখো ২০০০/২৪ * ২৮ সিম্পলি এই ক্যালকুলেশনটা তোমাকে করতে হবে। ক্যালকুলেশনটা যখন আমরা করব তখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে ৪ দিয়ে যখন আমরা কাটছি তখন এটা পাচ্ছি ৪ দিয়ে ৪ × ৬ = ২৪, ৪ × ৭ = ২৮। এটা পাচ্ছি ১,০০০, এটা পাচ্ছি ৩। তার মানে এখানে পাচ্ছি ৩৩৩.৩৩ * ৭। তাহলে এই গুণটা যখন করবে দেখো উত্তরটা চলে আসবে এটা। ঠিক আছে? তার মানে ক্যান্টিনের খাবার না খেলে রমন কত টাকা পাবে? না এই টাকাটা পাবে। এই প্রশ্নের সঠিক উত্তর আমরা অলরেডি পেয়ে গেছি। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেনে। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে। প্রথম সংখ্যা থেকে ১ বিয়োগ করা হলো এবং দ্বিতীয় সংখ্যার সাথে ২ যোগ করা হলো। এরকম যখন থাকবে তখন তুমি x ধরে নেবে। দুটো সংখ্যা হচ্ছে একটা হচ্ছে 4x, একটা হচ্ছে 5x। ঠিক আছে? এবারে প্রথমটার থেকে ১ বিয়োগ করা হলো। প্রথমটার থেকে ১ বিয়োগ করা হচ্ছে। দ্বিতীয়টাতে ২ যোগ করা হচ্ছে। তখন অনুপাতটা পাচ্ছি ৩/৪। এটা দেখো প্রোভাইড আছে পুরোটা। ঠিক আছে? তাহলে এখানে ক্যালকুলেশন হবে 16x - 4 = 15x + 6। তাহলে x = 10। x = 10 হলে সংখ্যাগুলো হচ্ছে 40 আর 50। তাই তো? 40 আর 50। এবারে একটার সাথে ৮ যোগ করতে বলেছে, একটার সাথে ৪ যোগ করতে বলেছে। তাহলে এটা পাচ্ছি 48 আর এটা পাচ্ছি 54। ৮ দিয়ে যদি কাটা হয় তাহলে ৬ দিয়ে যদি কাটা হয় তাহলে আমরা পাবো ৬ × ৮ = ৪৮, ৬ × ৯ = ৫৪। অর্থাৎ 8:9। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি আজকের সেশনের আমাদের লাস্ট কোয়েশ্চেন। ঠিক আছে? এটাও কিন্তু ভীষণ ইম্পোর্টেন্ট একটা কোয়েশ্চেন। এখানে বলেছে দেখো, প্রথম ৩০ কেজি আপেলের দাম প্রতি কেজিতে L টাকা এবং প্রতি অতিরিক্ত কেজির জন্য প্রতি কেজিতে Q রুপি খরচ হয়। ঠিক আছে? তাহলে যদি ৩৩ কেজির দাম এত এবং ৩৬ কেজির দাম এত হয়, তাহলে প্রথম ১০ কেজি আপেলের দাম কত? তাহলে ৩৩ কেজির ভেতরে ৩০ কেজির একটা রেট রয়েছে, বাকি ৩ কেজির আরেকটা রেট রয়েছে। তাহলে ৩০ কেজির টোটাল যেটা রেটটা সেটা হচ্ছে এটা। ঠিক আছে? L টাকা প্রতি কেজিতে ৩০ কেজির দাম হচ্ছে এটা। প্লাস অতিরিক্ত কেজির জন্য প্রতি কেজিতে Q টাকা করে ৩ কেজির হচ্ছে 3Q। এই দুটোতে হচ্ছে কত? ১১ টাকা ৬৭ পয়সা। 11.67। একই রকমভাবে এটার ক্ষেত্রে দেখো 30L প্লাস 6Q ৩৬ মানে হচ্ছে ৩০ আর ৬ এটা দেওয়া আছে ১২.৪৮। ঠিক আছে? এবারে আমরা এটার ডিফারেন্স বার করব, মানে বেশিটার থেকে কমটা বিয়োগ করব। তাহলে যেটা পাবো 3Q। 3Q সমান কত পাচ্ছি? এখানে বিয়োগ করে দেখো ১, তারপরে পাচ্ছি ৮, তারপরে ১ 0 0.81। তাহলে Q সমান কত পাচ্ছি? 0.27। 0.27 হচ্ছে ভ্যালু টোটালটা। তাহলে আমাদের অ্যাকচুয়ালি এই এটার দরকার হচ্ছে না। এখান থেকে আমরা পাচ্ছি 30L
ইজ ইকুয়াল টু 11.67 থেকে তোমার এই বিয়োগ যাচ্ছে 0.81। এটা যখন আমরা বিয়োগ করছি তখন যেটা ফলাফল পাচ্ছি সেটা হচ্ছে দেখো হয় এটা হচ্ছে 8 এ 16 হাতে রইল 1 0 1 10.86, তাই তো? তাহলে 30 কেজির দাম দাঁড়াচ্ছে এটা। এবারে কি বলেছে? প্রথম 10 কেজি আপেলের দাম কত? তাহলে 10 কেজি, প্রথম 10 কেজির জন্য আমরা যদি এটাকে আবার ভাঙতে চাই, তাহলে এটা আমরা কি করব? জাস্ট 3 দিয়ে এটাকে ভাগ করে দেব। ঠিক একই রকমভাবে এটাকেও আমরা 3 দিয়ে ভাগ করে দেব। তাহলে এটাতে পাচ্ছি 10L ইজ ইকুয়াল টু পাচ্ছি তোমার কত? এটা ভাগ করো 3 দিয়ে। 3 9 হলো 1 8, 3 6 18, 3 2। ঠিক আছে? এটা হচ্ছে ভগ্নাংশ, মানে দশমিক ভগ্নাংশের ভাগ। তাহলে 10 কেজির যেটা তোমার দাম পড়ছে সেটা হচ্ছে ৳3.৬২। ঠিক আছে? তো এর সাথে, সাথে আমাদের আজকের যে সেশন অনুপাত সমানুপাতের পার্ট 2 সেটা শেষ হলো। আমার যদি ভিডিওটা ভালো লেগেছে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক দেবে এবং এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকবে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট আরেকটা এরকম ভিডিওতে। ততক্ষণ তোমরা প্রিপারেশন নিতে থাকো। সবাইকে অল দ্য বেস্ট জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।